গল্প ওই লোকটা লিখেছেন বনশ্রী রায় মিত্র। হ্যালো দাদা, খবরটা পেয়েছেন? আপনি কি আসছেন? আসছে শৈবাল, রওনা হয়েছি। রাই আর মা ঠিক আছে? রাই খুব কান্নাকাটি করছে, মা ভীষণ রকম চুপ করে আছে। মাকে নিয়ে চিন্তা হচ্ছে। আপনি এলে একটু সাহস পাই। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শৈবাল, তুমি ততক্ষণ একটু সামলে নাও। না না দাদা, আপনি উদ্বিগ্ন হবেন না, আসুন আপনি, আমি তো আছি, রাখছি। বলেই ফোনটা রেখে দিল অহর্নিশ। ফোনটা রেখে গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রইল। দাদাবাবু, এসিটা কি চালিয়ে দেব? না নির্মল, জানলাগুলো খোলাই থাক। একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে, হয়তো কোথাও বৃষ্টি হয়েছে। অহর্নিশ মাথাটা সিটে রেখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রাস্তার দুপাশে কত সারি সারি বাড়ি, এক একটা এক এক রং রূপ আকার। তবে সবকটার বুকে একখানা চাবি হারানো তালাবন্দি বাক্স রাখা আছে। তাতে কত যে না বলা কাহিনী লুকানো। আচ্ছা, বাক্সগুলো কি খোলা হয় কোনো দিন, নাকি তেমনই থেকে যায় আজীবন? এত ভালো একটা খবর বাবাকে নিজের মুখে জানিও। কথাটা শুনে অনি বই থেকে মুখ তুলে মায়ের দিকে চাইল। ছেলের চোখের ভাষা পড়ে নিতে মায়ের অসুবিধে হয় না, কিন্তু আজ সে বুঝেও না বোঝার ভান করে রইল। তুমি স্কলারশিপ পেয়েছ, খবরটা তোমার মুখ থেকে শুনলে মানুষটা বড় খুশি হবেন। কয়েক মুহূর্ত চুপ করে রইল অনি, তারপর বইয়ে মুখ গুজে শান্ত গলায় বলল, তোমার জানাতে হয় জানাও, আমাকে এ বিষয়ে কিছু বলতে এসো না। আর হ্যাঁ, আর একটা কথা মা, তোমার হয়তো এক কথা বারবার বলতে ভালো লাগে, কিন্তু আমার শুনতে বা বলতে ভালো লাগে না। তোমাকে আগেও বলেছি, আজ আবারও বলছি মা, আমার বাবা স্বর্গীয় সুহৃদয় চ্যাটার্জি, আর যাকে তুমি বারবার বাবা বলে ডাকানোর চেষ্টা করো, ওই লোকটা আমার কেউ নয়। নলিনী ছেলের এই একরোখা মেজাজের সাথে খুব ভালোভাবেই ওয়াকিবহল। তবুও 4 বছর ধরে এই একই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ছেলের সাথে তিনি যেন কিছুতেই পেরে ওঠেন না। খুব অসহায় লাগে তার, নিজের ওপরেই রাগ হয়। অনি নির্বিকার চিত্তে বইয়ে ডুবে থাকে। মায়ের মুখের দিকে না তাকিয়েও মায়ের করুণ দৃষ্টি সে অনুভব করতে পারে। কিন্তু সে যে মায়ের চাইতে তার বাবাকে একটু বেশিই ভালোবাসত, সেই মানুষটাই একদিন দুম করে চলে গেল। অথচ অনিকে না বলে ওর বাবা তো কখনো কোথাও যেত না। তবে এত দূরে চিরদিনের জন্য চলে গেল কেমন করি? সেদিন অনির 6ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর থেকে দেখে বাড়ির সামনে লোকের ভিড়। একরত্তি ছেলেটা ভাবে নিশ্চয়ই সাপুড়ে এসেছে। ও ছুটতে ছুটতে যেই বাড়ির গেটের কাছটায় পৌঁছায়, ওর মামিমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন। ও কিছুই বুঝে উঠতে পারে না, সবার মুখের দিকে বোকার মতো চেয়ে থাকে। তারপর মা মা করতে করতে ছুটে ঘরে ঢোকে। বছর সাতেকের ছোট বোন রাই এসে অনির হাতটা টেনে বলে, দাদা আস্তে কথা বল, দেখছিস না বাবা ঘুমোচ্ছে। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু। নির্মলে ডাকে তন্দ্রা কাটিয়ে চোখ মেলল অহর্নিশ। হ্যাঁ নির্মল, বলো। আপনাকে ফোনে না পেয়ে রাই দিদিমণি আমাকে ফোন করেছে, নিন ধরুন। হ্যাঁ রাই, বল। দাদা তুই কখন আসবি? কান্না ভেজা গলায় জিজ্ঞেস করে রাই। এই তো আর মিনিট 35-40। তাড়াতাড়ি আয় দাদা। আসছি সোনা, আসছি। কোনো রকমে নিজের আবেগ সামলে কথাগুলো উচ্চারণ করে ফোনটা রেখে দেয় অনি। নিজেকে নিজের কাছে বড় অচেনা লাগে ওর। এ কোন অহর্নিশ, যে সেই 12 বছর বয়স থেকে অকারণে একটা লোককে কেবল ঘৃণা করে এসেছে, সেই অনির চোখ আজ 22 বছর পর সিক্ত হয়ে উঠছে ওই লোকটার জন্য? নাকি এই চোখের জলে এক পুরুষ আর এক পুরুষের পৌরুষত্বের কাছে নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছে? দাদা দেখ আমার হাতে কি। আরে বাহ, গীতবিতান। কে দিল মা? না, বাবা দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার দেখ, বাবা জানলো কি করে? আমি কবে থেকে এটাই চাইছিলাম। বলতে বলতে একরাশ আহ্লাদিত রায়ের চোখে মুখে উজ্জ্বল হয়ে ওঠে। অনির বিরক্তি লাগে, তবে বোনকে এ নিয়ে কিছু বলে না। ও বিশ্বাস করে প্রতিটা মানুষের একটা নিজস্ব গণ্ডি থাকে, যার মধ্যে তার ভালো লাগা মন্দ লাগাদের সে যত্ন করে গুছিয়ে রাখে। আর একজনের কোনো অধিকার নেই সেই একান্ত জগতে অনুপ্রবেশ ঘটানোর। জানিস দাদা, তোর জন্য বা
কথাটা সম্পূর্ণ করার আগেই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা নলিনী দেবী মেয়েকে ইশারা করে চুপ করতে বলেন। তবে অনির নজরে তা ধরা পড়ে যায়। তবে সে এই বিষয়ে কোনো কৌতূহল না দেখিয়ে নিজের ঘরে চলে যায়। পড়ার টেবিলে চোখ পড়তেই দেখে একটা গাঢ় নীল রঙের কাগজে মোড়া কিছু একটা রাখা। ও আন্দাজ করে ওর বোনের অসমাপ্ত কথাটা এর সাথেই জুড়ে। এমনকি এটাও বুঝে নিতে অসুবিধা হয় না এটা আর গীতবিতানের যোগান একই ব্যক্তি দিয়েছেন। মা, 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 চিৎকার করে মাকে ডাকতে শুরু করে অনি। আহ, অনি আসছি তো। উফ, কি এমন হয়েছে যে বাড়ি মাথায় করছিস? কোনো রকম ভনিতে না করেও সরাসরি মায়ের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, এটা কি? আর আমার পড়ার টেবিলে এটা কি করছে? ছেলে সাবলীল প্রশ্নের জবাব দিতে ওর মাকে মনের মধ্যে গুছিয়ে রাখা কথাগুলো আউড়ে নিতে হয়। না মানে, তোর সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন ছিল তো, তাই শিয়ালদহে এক খুব পরিচিত ভদ্রলোকের দোকানে অনেক কমে পেল বলে উনি এটা তোর জন্য নিয়ে। মা, আমি তো তোমার কাছে বা অন্য কারোর কাছে এর জন্য কোনো আবদার জুড়িনি। তাহলে না চাইতেই এভাবে মুখের ধারে ধরে কি প্রমাণ করতে চাই ওই লোকটা? খুব মহান সে। অনি, চুপ করো, একদম চুপ। তোমার লজ্জা নেই না? অনির ঠোঁটে তখন বিদ্রূপের হাসি। অনি, তুমি ওভাবে হাসছো কেন? না, হাসছি না, কেবল অবাক হচ্ছি। অবাক হচ্ছ? কি দেখে অবাক হচ্ছ শুনি? আমি অবাক হই তোমাকে দেখে মা, তোমাকে দেখে। তুমি কি করে ওই লোকটাকে মেনে নিতে পারলে আমি আজও বুঝে উঠতে পারি না। আমি ঘৃণা করি ওই লোকটাকে। ওই লোকটা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। কি বললে অনি? এই মানুষটা তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী? একটা দুর্ঘটনাকে তুমি ষড়যন্ত্র ভেবে চলেছ এতগুলো বছর, আর তাই এত আক্রোশ, এত ঘৃণা? তুমি জানো ওই রাতে কি ঘটেছিল? সেদিনের বৃষ্টি রাতে যখন ওরা দুজন বাইকে করে বাড়ি ফিরছিল, তোমার বাবা পেছনের সিটে বসেছিলেন। হঠাৎ করে একটা গাড়ি ওদের বাইকের সামনে চলে আসে, আর তোমার বাবা ভয় পেয়ে আচমকা বাইক থেকে লাফ দেয়। আর তখনই পিছন থেকে আসা লরিটা। নলিনী আর বলে উঠতে পারেন না। ওই রাতের কথা মনে পড়লে আজও তার শরীর যেন অবশ হয়ে আসে। নলিনী, তুমি কেন অনেকে এসব বলতে গেলে? ওর বাবার মৃত্যুর শোক ওর ভেতরটা ছাড়খাড় করে দিয়েছে। তার উপর তোমার আমাকে বিয়ে করতে রাজি হওয়া, সব মিলিয়ে ছেলেটা মানসিকভাবে বড় অসহায় হয়ে পড়েছে নলিনী। তাই বলে দিনের পর দিন বিনা অপরাধে তোমায় ঘৃণা করে যাবে ও? এত জটিলতা পোষণ করবে বুকের ভেতর কেন? এখন বড় হয়েছে, সবটা জানুক। আমাকে নিয়ে ওর আহ্লাদিত হওয়ার তো কোনো কারণ নেই নলিনী। বরং তুমি একটু ওকে ওর মতো করে বোঝার চেষ্টা করো। নলিনী অবাক হয়ে যায় ধৃতির কথা শুনে। এত অপমান সহ্য করেও কি করে এই মানুষটা অনির জন্যই এত অস্থির? তবে ধৃতি যে কোন ধাতুতে গড়া তা আজও বুঝে উঠতে পারেনি নলিনী। সহৃদয়কে ধৃতি নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। নলিনীর শ্বশুরমশাই অনাথ ধৃতিকে 9 বছর বয়সে এক মন্দির চত্বর থেকে নিয়ে এসেছিলেন। তারপর নিজের সামান্য মাস্টারের রোজগারে সহৃদয় আর ধৃতিকে সমান স্নেহ যত্নে মানুষ করেন। না বলে দিলে কারোর বোঝার উপায় ছিল না যে ধৃতি তার নিজের সন্তান নয়। এমনকি বিয়ের আগে সূর্যোদয়ের সাথে চলা 3 বছরের প্রেম পর্বে নলিনীও কিচ্ছুটি বুঝতে পারেনি কিংবা জানতে পারেনি। পরবর্তী সময়ে জেনেছিল ঠিকই, কিন্তু তবু ওর মনে হতো দুজন সহোদর ছাড়া আর কিছুই নয়। সূর্যোদয়ের মৃত্যুর প্রায় 10 মাস পর নলিনীর শয্যাগত শ্বশুরমশাই একদিন নলিনী আর ধৃতিকে ডেকে বললেন, তোমার মনে আছে ধৃতি, একদিন তুমি আমাকে গুরুদক্ষিণা দেওয়ার কথা বলেছিলে? আমি আজ সেই গুরুদক্ষিণা চাইব বাবা। আমি জানি তুমি অস্বীকার করবে না। ধৃতি মাথা নত করে বলে, তুমি আমার গুরু, আমার পিতাও। তোমার কোনো কথাই আমার পক্ষে অস্বীকার করা অসম্ভব। আমার সময় ফুরিয়ে এসেছে ধৃতি। কিন্তু আমার পর এই 3-3টে মানুষের কি হবে ধৃতি? ওদের অথই জলে ভাসিয়ে আমার ছেলেটা তো চলে গেল, কিন্তু ওদের ভাবনায় এই বুড়োর প্রাণ যে বেরোচ্ছে না ধৃতি। হয়তো এ আমার অনধিকার আবদার তোমার কাছে। এক অসহায় মানুষ আর কীই বা করতে পারে? তুমি আমার নলিনীমাকে স্ত্রী হিসেবে আর অনিরাইকে সন্তান হিসেবে গ্রহণ করে আমায় মুক্তি দাও বাবা। মা নলিনী, হয়তো ভাবছো তোমার মতামতের কোনো গুরুত্ব দিলাম না, কিন্তু মা, তুমি তো জানো এই বুড়ো বা তার ছেলে কেউ তোমাদের জন্য সিকিট রাখেনি। এমনকি এই ছাদটা পর্যন্ত অনিশ্চিত। এমন পরিস্থিতিতে
আজ তোমার নিজের বাবা হলে যা করতেন আমি তাই করে যেতে চাইছি। তুমি এর জন্য চাইলে সারা জীবন আমায় ক্ষমা নাও করতে পারো। তবে মা, ধীতির মতো মানুষ তোমার অযত্ন কিংবা অসম্মান করবে না, এটুকু যেন। শৈবাল, ডাক্তারের সাথে কখন দেখা করা যাবে? এই তো দাদা, আর আধ ঘন্টার মধ্যে ডাক্তার চলে আসবেন। মা কোথায়? মা রায় ফার্স্ট ফ্লোরের ওয়েটিং রুমে। আপনি যাবেন? অনি মাথা নাড়িয়ে বলে, না, আগে ডাক্তারের সাথে কথা বলে বাবার সাথে দেখা করব। শৈবাল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ভগ্নিপতি শৈবালের চোখের বিস্ময় অনির নজর এড়ায় না। ও সাবলীলভাবেই বলল, একটা ভ্রান্ত ধারণাকে আমরা এমনভাবে মনের মধ্যে লালন করি যে তার জন্য আস্ত একটা জীবন খরচ করে দিই। তবুও কিছুতেই ওই মিথ্যে ইগোর টুটি চেপে ধরতে পারি না। আর কিছু মানুষ কেমন নির্লিপ্তভাবে নিজের আবেগ, ভালোবাসা সব কিছুকে বুকের ভেতর স্থির এক দিঘির মতো লালন করে চলে। আজ বাবা যে গুরুদক্ষিণা চাইলেন তা নাকচ করার মতো শক্তি আমার নেই, কিন্তু নলিনীর প্রতি আমার গভীর ভালোবাসা আজ এতগুলো বছর ধরে আমি হৃদয়ের গভীরে লুকিয়ে রেখে এসেছি। কোনো দিনও তো তাকে নিজের করে পাবার বিন্দুমাত্র অভিলাষ পোষণ করিনি, আজও করি না। সুহৃদয়কে যে আজও নলিনী ভালোবাসে তা জেনেও কি করে আমি? ওর অশ্রুসিক্ত চোখজোড়া ওর অসহায়তা বলে যাচ্ছে। আমাকে বিয়ে করে ও মানসিক পীড়া নিয়ে চলুক, এ তো আমি কিছুতেই চাইতে পারি না। তাহলে কি করব আমি? পালিয়ে যাব এখান থেকে? না না, ছি, এ কী করে ভাবতে পারি আমি? এতটা কৃতজ্ঞ? তাহলে তাহলে একটাই উপায়, এক চরম মিথ্যে কথার পাঁচিল তুলে নিতে হবে আমাকে, যাতে ওই পাঁচিল নলিনীকে সমস্ত অস্বস্তি, সমস্ত মানসিক যাতনা থেকে আজীবন মুক্ত রাখতে পারে। আমি সমাজের জন্য ও স্বামী হয়ে থাকব, কিন্তু আসলে কেবলই সহপতিক। নলিনী জানবে আমার প্রাক্তন প্রেমিকার প্রতি আমি এতটাই সমর্পিত যে ওকে কোশমিনকালও স্পর্শ করা সম্ভব নয় আমার পক্ষে। আর তাই কেবল লোকচক্ষুর সামনেই আমরা স্বামী স্ত্রী। একমাত্র এই ধারণাটি নলিনীর মনে গেঁথে দিতে পারলে হৃদয়ে স্মৃতি আগলে মেয়েটি নিশ্চিন্তে আমার ঘরে আসতে পারবে। ওকে সারা জীবন একটা সম্পর্কের বোঝা বইতে হবে না। নলিনী এই মিথ্যাচার আমাকে করে যেতেই হবে। তুমি সুহৃদয়ের ছিলে, ওরই থাকবে। এই নিশ্চয়তা, এই স্বস্তি তোমায় দিতে না পারলে নিজে নিজের কাছে বড় খাটো হয়ে যাব যে। 22 বছর আগে ধৃতির লেখা ডায়েরির পাতাটা অহর্নিশের ভেতর অবধি নাড়িয়ে দিয়েছিল সেদিন। যেন সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল। যে মানুষটাকে এত ঘৃণা করে এসেছে সেই মানুষটার চরিত্রের এমন প্রখর দ্যুতিতে যেন ঝলসে যাচ্ছিল ওর পছন্দ ধরা মনটা। কি করবে এবার? ছুটে গিয়ে ক্ষমা চাইবে? কিন্তু কিসের জন্য? এত বছর মানুষটাকে প্রতি পদে অপমান করেছে বলে? নাকি আজও বাবা বলে ডাকে না বলে? দাদা, বাবা তোর সাথে দেখা করতে চাইছে। বাবা বলল যদি তোর আপত্তি না থাকে তো। ওভাবে বলছিস কেন? লোকটা ভাবে কি নিজেকে? চিরকাল উনি হিরোইজম ক্যারি করবেন? করাচ্ছি আমি। রাই অবাক হয়ে চেয়ে থাকে ও দাদার দিকে। এ কাকে দেখছে ও? অহর্নিশ ক্যাবিনে ঢোকে। ধৃতি একদৃষ্টি চেয়ে থাকে ওর দিকে। অহর্নিশ ধৃতির ডান হাতের উপর হাত রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। ওই পরশে চোখ বুজে আসে ধৃতির। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে এক বিন্দু জল। বাবা, ঢের হয়েছে তোমার হিরোইজম, এবার বাড়ি চলো। কি ভেবেছিলে তোমার মিথ্যে ধরা পড়বে না? এতই সোজা? এক জীবনে কেবল দিয়েই যাবে? একরত্তি নেবে না কিছু? তা তুমি হতে দিলে কোথায় অনি? ফেললে তো বেঁধে। ছেলের হাতটা বুকের কাছে ধরে এক অনাবিল তৃপ্তিতে চোখ বুজে রইলেন বাবা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।